আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি একজন ন্যাশনাল লেভেলের ফুটবল প্লেয়ার। এখন বর্তমানে আমি ন্যাশনাল রেফারি, যেখানে আমি ছেলেদের এবং মেয়েদের খেলা পরিচালনা করি, অ্যাজ এ রেফারি অফিসিয়াল হিসাবে অফিসিয়েট করি। আর তার সাথে সাথে আমি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সে জব করি। নমস্কার, শুভ সন্ধ্যা। রান্না বান্না ঘর কন্যায় 10-এর মধ্যে 10, পড়াশুনো অফিস ব্যবসা তাতেও তিনি বস। পরিবারের সকলকে নিয়ে খুশি সারাক্ষণ, কারো কষ্ট এড়ায় না চোখ, দারুণ দিদির মন। এই দিদিরাই এই মঞ্চে আজ সুপারস্টার। শিলা, কত বছর হয়ে গেল এই কাজের সাথে তুমি যুক্ত? দিদি আমার 28 বছর হয়ে গেল। অনেক দিন। হ্যাঁ দিদি, অনেক দিন। শুরুই হয়েছিল এই কাজের সাথে? হ্যাঁ, শুরুই হয়েছে। হাওড়া থেকে শুরু করেছিলে? শুরু দিদি। আমার বাবা হঠাৎ করে একদিন হাওড়া স্টেশনে স্ট্রোক হয়ে মারা গেলেন। তো তখন থেকে তো মাথায় আকাশ ভেঙে পড়লো, মা আমি বোন, আমি বড়, একটা কিছু চাকরি তো করতে হবে। এই করে করে তারপরে আমি চাকরিটা পেলাম। পোস্টিংয়ে হলো হাওড়াতে টিটি হিসেবে। তারপরে আমি নিজের চাকরিটাকে খুব মন দিয়ে করতে শুরু করলাম আর কি। হাওড়া স্টেশনের মতো একটা ইম্পর্টেন্ট জায়গা, এইরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা কাজের সঙ্গে যুক্ত আছে, টিকিট চেক করতে হচ্ছে। হ্যাঁ দিদি। কি করে বোঝো যখন একটা মানুষকে ধরো, তখন কিভাবে তাকে বোঝো যে এর কাছেই টিকিট নেই বা একে ছেড়ে দেবো, এর কাছে টিকিট আছে, এটা কি করে বোঝো? কাজটা করতে করতে আস্তে আস্তে অভিজ্ঞতাটা হয়ে গেছে দিদি। ধরুন আমি গেটে দাঁড়িয়ে চেক করছি, যে টিকিট কাটেনি সে কিন্তু যেই দেখলো চেকার দাঁড়িয়ে আছে, ভিড়ের মধ্যে দিয়ে একটু এদিক ওদিক করে চলে যাওয়ার চেষ্টা করছে। তখন আমার নজরটা পড়ে যাচ্ছে যে সোজা আস্তে আস্তে বেঁকে গেল কেন। আমি ঘুরে গিয়ে তাকে টিকিটটা চেক করলাম। ট্রেনের ভেতরে নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, ট্রেনের ভেতরেও যেতে হয় দিদি। আমরা স্কোয়াড টিটি প্লাস গেট প্লাস আমাদের ট্রেন দুটোই করতে হয়। আমরা তো লেডিস কম্পার্টমেন্টেই বেশি চেক করি দিদি। ট্রেনের ভেতরে কিছু এক্সপিরিয়েন্স হয়? হ্যাঁ দিদি, খুবই হয়। সংসার করতে হচ্ছে, মায়ের ডিউটি পালন করতে হচ্ছে, নিজের কাজের ডিউটি পালন করতে হচ্ছে, কাজে থাকতে ভালোবাসো, তাই জন্যই আজকে 28 বছর ধরে এই কাজের সাথে যুক্ত আছো। খুব ভালো লাগলো পরিচয় হয়ে শিলা, ভালো থেকো তুমি। হ্যাঁ দিদি, অনেক শুভেচ্ছা রইল। সুজাতা, একদিকে ফুটবল রেফারি আর একদিকে মডেল। ইয়েস। তারপর আবার সিভিক পুলিশ, কি করে এতগুলো সম্ভব? করছি ম্যাডাম। ছোটবেলা থেকেই কি ফুটবলের প্রতি ভালোবাসা? ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি আমি আগে ফুটবল খেলতাম। আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। তো আমার মা বললো যে তাহলে ঠিক আছে, আমি তাহলে ওকে ভর্তি করে দিই। তো আমাদের স্কুলে আগে স্কুল ডিস্ট্রিক্টের জন্য আমাদের স্কুল থেকে মেয়েদের সিলেকশন হতো, মানে বালি নিশ্চিন্দা স্কুল যেটা আছে গার্লস স্কুল, ওখান থেকে ভর্তি হলাম। ওখানে বালি গ্রামাঞ্চল যে আছে ওখানে আমি ফুটবলে ভর্তি হলাম। ডিস্ট্রিক্ট খেললাম ফার্স্ট, হাওড়া ডিস্ট্রিক্টের হয়ে। তারপরে আস্তে আস্তে খেলার দরিদ্র পরিবার থেকে আসা, খেলে তো আর কিছু হবে না, তার সাথে পড়াশোনাটাও চালিয়ে গেছি। সানডে সানডে যখন হতো তখন আমি ওই ছোট ছোট টুর্নামেন্ট হতো আমাদের, আমি চলে যেতাম খেলতে, বাড়িতে থাকতাম না। তারপরে সিভিক ভলেন্টিয়ারে তখন লোক নিচ্ছিল, কারণ স্পোর্টস কোটা থেকে। আমি তারপরে 2014 সালে সিভিক ভলেন্টিয়ার্সে আমি জবটা পেলাম। তারপরে তো আস্তে আস্তে আজকে 11 বছর রানিং চলছে আমার জব। সেখান থেকে রেফারি কিভাবে? পাড়াতে একজন দিদি ছিল, সিনিয়র দিদি চৈতালি পাল, উনি তখন রেফারি করতো। আমি যেহেতু খেলতাম, আমি ওকে দেখেছিলাম যে আমাদের রেফারি আমাদের পাড়া থেকেই। আমি বলেছিলাম আমি না রেফারি হওয়ার ইচ্ছা আছে। তো আমাকে বলে তুই হয়ে যাবি, এখানে ফর্ম এখন দিচ্ছে, তুই চলে আয়। তো আমি ফর্ম ফিল আপ করে রেফারিতে আসলাম। 17 সালে আমি ন্যাশনাল রেফারি হই। ন্যাশনাল রেফারি, তার সাথে সাথে আমি ছেলেদের ম্যাচ করাই। কোন কোন ক্লাবের ম্যাচ করিয়েছো? মোহনবাগানের ম্যাচ করিয়েছি, ইস্ট বেঙ্গলের করিয়েছি, মোহামেডানের করিয়েছি। তার মধ্যে আবার মডেলিং। তো আস্তে আস্তে করছি। এখন রিসেন্টলি আমি মিস বেঙ্গলের সেকেন্ড রানার আপ হয়েছিলাম। আর আইগ্ল্যাম থেকে বেস্ট স্পোর্টস পার্সন হিসাবে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি। পরিবারে কে কে আছে? মা আছে, বাবা আছে, ভাই আছে। খুব ভালো থেকো সুজাতা, থ্যাংক এতগুলো কাজের সাথে যুক্ত আছো, ম্যানেজ করে সুন্দর করে জীবনে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ দিদি। অনুপমা, সিটি গোল্ডের ব্যবসা তোমার, বানাও তুমি, তাই তো? হ্যাঁ। কিভাবে শুরু হলো? মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্ট হয়েছিল আমার, কিন্তু বাবা পড়াতে পারেনি, সেই জন্য খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়। তো তারপরেই বেবি হওয়ার পর আমি জানতে পারি আমার বেবির একটা পা হ্যান্ডিক্যাপ। তো আবার তার উপরেও আমার বেবির শ্বাসনালী, নিঃশ্বাস নিতে পারতো না,
খুব সরু শ্বাসনালী, খুব কষ্ট হতো। সেই অবস্থায় আমরা হাড়ের ডাক্তার দেখাই। এখন ছেলে কেমন আছে অনুপমা? এখন ছেলে সুস্থ। ছেলে যখন 5 বছর বয়স হলো তারপর থেকেই আমি কাজ করা শুরু করি। কি করো মূলত, কাজটা কি করো? আমি এই যে পরে আছি না গোলায় সিটি গোল্ডের এরকম এই সেটগুলো আমি বানাই। বানাও বলতে ছাঁচে ফেলে যেরকম হয়? মোমে ছাঁচে ফেলে প্লাস্টার ঢালি, সেখান থেকে আমি নিজে ঝাল দিই, নিজে সোল্ডিং করি। সোল্ডিং করে আমার ওপরে একজন আছে, তাকে আমি দিয়ে আসি। ডিজাইন ওরা পাঠিয়ে দেয়? ডিজাইন পাঠিয়ে দেয়, আমি সেই অনুযায়ী ছাঁচ অনুযায়ী আমি কাজ করি। খুব ভালো থেকো অনুপমা, মন দিয়ে কাজ করো, ছেলেকে ভালো করে মানুষ করো। হ্যাঁ। দীপা, তুমি অনাথ আশ্রম চালাও, তুমি হ্যাঁ, দিকসুই হয়রাতেই থাকো? হ্যাঁ, দিকসুই হইরাতে ওই আশ্রমেই, যেখানে আমাদের আচ্ছা, ওখানেই থাকো? ওখানেই থাকি আচ্ছা। পরিবার নিয়ে। আমার স্বামী, আমার 2 ছেলে এবং আমার যে আরও 55টি ছেলে এবং 12টি মেয়ে আছে এবং আমাদের যতজন সবাই আছে। অ্যাকচুয়ালি সংস্থাটা তৈরি হয়েছে 2003 সালে। আচ্ছা। 5 সালে স্টাবলিশড, কিন্তু তারপরে রক্তদান শিবির, বই, বিভিন্ন যে বিক্ষিপ্তভাবে সাংগঠনিকভাবে কাজ করছিল। কিন্তু তারপরে 2009 সালে আমার সাথে আমার হাজব্যান্ডের বিয়ে হবার পর থেকে এটা একটা সুষ্ঠুভাবে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা একটা সিস্টেমে রূপদান দিই। প্ল্যাটফর্মগুলোতে আমরা পড়াতাম বাচ্চাদের, এবং বাচ্চাগুলো খাবারের জন্য আসতো, পড়তো এবং চলে যেত। সেখানে বোঝা গেল ওরা জাস্ট খাবারের জন্য আসে, ওদের সঠিক আশ্রয় নেই। সেখান থেকে আমাদের চিন্তাভাবনা যে এইভাবে হবে না, একটা আশ্রয়স্থল করতে হবে যেখানে বাচ্চাগুলোকে অ্যাসেম্বল একসাথে করা যাবে এবং সারাদিন 24 ঘন্টার মতো করে সুষ্ঠু পরিবেশ, সুষ্ঠু পারিবারিক পরিকাঠামো, শিক্ষা দীক্ষা, জীবনের মূল স্রোতে কিভাবে আসা যায় সেটা আমাদের তখন থেকে মাথায় আসে এবং আমরা জায়গা নিই, একটা বাসস্থান তৈরি করা হয়। তো ধরো দীপা, তুমি বলছো 4 তলা একটা বাড়ি, সেখানে 55 বাচ্চা একসাথে সেখানে রয়েছে। তো ধরো এই পুরো জিনিসটা চালাতে তো একটা খরচার ব্যাপার আছে। কোত্থেকে এই ফান্ড জোগাড় হয় দীপা? যেহেতু দিদি আমাদের সরকার অনুমোদিত, রেজিস্ট্রেশন প্রাপ্ত আমরা, সেহেতু ধরুন 100 টাকা খরচা হচ্ছে, তাহলে 60 টাকা স্টেট গভর্নমেন্ট দেয়। আচ্ছা, এবার ধরো দীপা, এরা তো এখন ছোট, ধীরে ধীরে এরা বড় হবে, 17-18 বছর হয়ে যাবে, তারপরে কি? তখন এদের কি করবে? এদের তো কেউ নেই। এই প্রশ্নটা দিদি তুমি করছো, এবং এই প্রশ্নটা আমাদের বাচ্চাদেরও মনের প্রশ্ন যে এরপর আমরা কোথায় যাব। হ্যাঁ, ওরাই ওই প্রশ্নটা আমাদের মনে আনিয়েছে যে আমরা কি করব। সেখান থেকেই আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরাই ওদেরকে একটা ভোকেশনাল ট্রেনিং করে কারিগরি শিক্ষা দিয়ে দক্ষ কারিগর তৈরি করা হয়েছে, এবং ওরা ল্যাপটপ ব্যাগ থেকে হ্যান্ড ব্যাগ, সিলিং ব্যাগ, শপিং ব্যাগ, সমস্ত পার্ট, সমস্ত ব্যাগ ওরা তৈরি করতে পারে, এবং সেই ব্যাগগুলো সেগুলো সেল হচ্ছে এবং ওদের অ্যাকাউন্টে জমা হচ্ছে, এবং ওদের একটা জায়গাও নেওয়া হয়েছে। ওরা আস্তে আস্তে এইভাবে তো আশ্রমে পড়ে থাকতে পারে না, ওরা 21-22 বড় হচ্ছে, এবার ওদের আলাদা করে একটা করে ঘর, বারান্দা করে ওদেরই উপার্জনের টাকা ওদেরই অ্যাকাউন্টে জমছে, সেখান থেকে ওরা ওদের ঘর তৈরি করবে এবং ভবিষ্যৎটাও সুরক্ষিত হচ্ছে, প্লাস ওরা কাজ শিখে সেই মানে ঘর হারা হয়েছিল আবার ঘর ফিরে পাচ্ছে, এবং ওদের নিজেদের উপায়ে, নিজেদের অর্জনে। কি দিয়েছো এই পুরো অর্গানাইজেশনটার নাম কি? খন্নান ডক্টর বি.আর. আম্বেদকর সেবা সমিতি। হুগলি জেলার বুকে সংস্থাটি একদম স্বমহিমায় তার কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। একদম, খুব ভালো। অনেক শুভেচ্ছা রইল দীপা। থ্যাংক ইউ দিদি, তোমার এই কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং তোমার বাচ্চাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। এগিয়ে যাও।